নমস্কার, প্রাইম ডেস্কের পর্দায় আপনাদের সঙ্গে রয়েছে আমি পীযূষ। আপনারা দেখছেন নিউজ নাও। শুরু করছি এই মুহূর্তের বিস্তারিত সংবাদ। মৌলবাদীদের দখলে চলে গেছে বাংলাদেশ, নৃশংসতা নিয়ে হুঁশিয়ারি দিয়েছে রাষ্ট্রসংঘ। অ্যাকশন নিতে পারেন একমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপির লিগ্যাল সেলের কনক্লেভে এরকমটাই জানালেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। রবিবার মুক্তধারা প্রেক্ষাগৃহে আয়োজিত হয় বিজেপির লিগ্যাল সেলের ষষ্ঠ কনক্লেভে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বক্তব্য রাখতে গিয়ে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতির বিষয়টি আলোচনা করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আমেরিকা এবং পাকিস্তানের মদতে মৌলবাদ প্রবেশ করেছে বাংলাদেশে। উদ্দেশ্য প্রণোদিতভাবে শেখ হাসিনা সরকারকে উৎখাত করে সেখানে আনা হয়েছে মোহাম্মদ ইউনূসকে। বাংলাদেশের নৃশংসতা গণতন্ত্রের পরিপন্থী বলে ইতিমধ্যেই মন্তব্য করেছে রাষ্ট্রসংঘ। এই ক্ষেত্রে অ্যাকশন নিতে পারেন কেবলমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। জেল থেকে যখন শেখ হাসিনা তাকে একটা নির্বাচিত প্রতিনিধি, তাকে বলা যায় তাড়িয়ে দেওয়া হয়েছে বা প্রেশার দেওয়া হলো যে যেভাবে তুমি বেরো, আদারওয়াইজ উইল কিল ইউ। এদের ইতিহাস আছে সব, কি অবস্থা হয়েছে আমরা দেখলাম চোখের সামনে, কিভাবে জেল থেকে সব মানে এই ধরনের টেররিস্ট থেকে আরম্ভ করে সমস্ত যেসব চোর ডাকাত বদমাশ সব বেরিয়ে আসছে। পুলিশ দাঁড়িয়ে আছে, মিলিটারি দাঁড়িয়ে আছে। তখনই বোঝা গেছে বসে আছে পাকিস্তান, বসে আছে আমেরিকা, তাড়াতাড়ি চলে আসছে। এবং ওনাকে তো পাঠিয়েছে এই কারণেই, এটা তো আগের থেকে ফিক্স করা। এখনো যিনি অ্যাডভাইজার উনি তো প্ল্যানিং করেই পাঠিয়েছে। সেটা আমরা নেপালেও দেখেছি। বিশ্ব ইউনাইটেড নেশনস থেকে হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশে যে এই নৃশংসতা ডেমোক্রেসির জন্য কোনো অবস্থায় এটা মানা যায় না। কথা বললে হবে না, অ্যাকশন করতে হবে। এবং অ্যাকশনও দেখা গেছে একমাত্র মোদিজি করে। বিজেপি লিগ্যাল সেলের ষষ্ঠ কনক্লেভে বক্তব্য রাখতে গিয়ে রাজনীতি এবং আইন একে অপরের প্রভাবক বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এই প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে প্রসিকিউশন এবং পুলিশের ব্যবস্থায় একটা গ্যাপ রয়ে গেছে বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। এবং দ্য রিলেশন বিটুইন পলিটিক্স অ্যান্ড ল হ্যাজ বোথ এ প্রোগ্রেসিভ ফাংশনস অ্যান্ড এ সেফগার্ডিং ফাংশন। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের যদি আমরা ডিস্টিংগুইশ করি যে ল অ্যান্ড পলিটিক্স, কিন্তু এটা কিন্তু একজন আরেকজনকে কিন্তু ইনফ্লুয়েন্স করে, একজন আরেকজনকে ইনফ্লুয়েন্স করে। এই যে পলিটিশিয়ান যারা আছে এবং যারা লেজিসলেটিভ আছে, অনেক সময় দেখা যায় যে পলিটিশিয়ানরা লেজিসলেচার যারা মানে আইন বানাচ্ছে তার কাছে কিন্তু তাকে বোঝাতে হচ্ছে যে না, তোমার আইন যে তৈরি করেছে এটা ঠিক না। এই যে একটা রিলেশন, সেটা আমার মনে হয় যে আমাদের প্রতিদিন এইগুলোই ওই কোর্ট চত্বরে এইগুলোই আলোচনা করেন প্লিজ। আর যাতে না শুনি যে আপনার তো 14 গোষ্ঠী ইয়ে করছে, এইসব উল্টাপাল্টা বলছে এই মুখে আর নিজের দরকারই পড়ে না এটা। এবং ল ইজ এন এসেন্সিয়াল টুল ফর এনি গভর্নমেন্ট। ল ইজ নাথিং বাট কমন সেন্স। আমি তো প্রায় বিভিন্ন সময় যখন আমি শুনি আমি একটু বিরক্ত হয়ে যাই, কিন্তু আমি তো আনকোর। কিন্তু মনে হলো যখন ডাকি আপনাদের এই যারা আমাদের সাথে যুক্ত আছেন তাদেরকে ডাকি, কিন্তু দেখা যায় যে এই যে কমন সেন্সের উপরে এই যুক্তিটা কিন্তু দেখা গেল উনি বলছেন হ্যাঁ এটাও একটা পথ, এটাও একটা পথ। তাতে কি হয়, অনেক জিনিস আমাদের তার রেজাল্ট আমরা দেখতে পাই। আরেকটা বিষয় যেটা খুব, এটা আমাদের জন্য খুব চিন্তার বিষয়, যে প্রসিকিউশন এবং পুলিশিং সিস্টেমে একটা বিরাট গ্যাপ। তুতু মেমে বলছে আরে কেসটা হারলাম, তো পুলিশ অফিসার কিছু প্রপারলি চার্জশিটই দেয়নি। আর ওদেরকে যদি বলি তো বলে ও কোনো প্রপারলি সেখানে গিয়ে বলেইনি যে এটা জামিন অযোগ্য, কথাই বলিনি, চুপচাপ দাঁড়িয়ে আছে। এখন এই যে ইনফ্লুয়েন্স কোথার থেকে আসে, এটা পুলিশের মধ্যে ইনফ্লুয়েন্স আসে কোনো জায়গার থেকে, আবার অ্যাডভোকেটদের উপরও কিন্তু এটা ইনফ্লুয়েন্স। আর একটা গ্রুপ কিন্তু এটা আমাকে অনেকে বলে আপনি গ্রুপ করেন, গ্রুপ না হলে হয় না। আমি বললাম আমি তো গ্রুপ করবো না, আমার গ্রুপ আছে, আমার ফ্যামিলি একটা আছে, তার নাম ভারতীয় জনতা পার্টি।
এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তোলার স্বার্থে আইনজীবী এবং রাজনীতিবিদদের সমান লয়ে কাজ করার উপর গুরুত্ব আরোপ করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বিশেষ করে আইনসভার সদস্যদের সঙ্গে আইনজীবীদের সমান তালে সম্পর্ক সুদৃঢ় করতে পারে প্রশাসন এবং বিচার ব্যবস্থাকে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এদিন আয়োজিত রাজ্যভিত্তিক এই কনক্লেভে যোগদান করেন রাজ্যের বিভিন্ন জেলা এবং মহকুমার আইনজীবী প্রতিনিধিরা। রিপোর্ট নিউজ নাও। অ্যাডহক প্রমোশন প্রাপকদের নিয়মিত প্রমোশন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার, তবে তা নির্ভর করবে সুপ্রিম কোর্টের রায়ের উপর। সংরক্ষণ নিয়ে বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধনে জানালেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। সংরক্ষণ মেধা মূল্যায়নের পরিপন্থী শীর্ষক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করতে গিয়ে একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রবিবার অ্যাডভোকেট দিলীপ সরকার মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে আগরতলা টাউন হলে আয়োজিত হয় এই বিতর্ক প্রতিযোগিতা। Controversy started, that's why I said. Numerous argue that it goes against the principle of meritocracy. The Supreme Court of India has also given several judgments on this line, and we are also affected, for promotion and all these things, ad hoc promotion, then ad hoc cannot be kept. So we have abolished them. We have written something that's subject to outcome of the সুপ্রিম কোর্ট ভার্ডিক্ট। সো ইন দ্যাট ওয়ে উই আর ডুইং ইট। আজকে এখানে না আসলে অনেক কিছু মিস করতাম আমি মনে হয়, এবং আমি মনে করি এই যে বিতর্ক সভা, যে সংরক্ষণ মেধা মূল্যায়নের পরিপন্থী, এটা কিন্তু খুব, যেটা বললাম, সেন্সিটিভ, এবং এটা কিন্তু নিড অফ দ্য আওয়ার। ঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত, এবং এটা নিয়ে বারবার করা উচিত। এটা নিয়ে হোক না, এটাও তো একটা হোক, আলোচনা হোক। এবং ত্রিপুরাতে আমরা জাতি জনজাতি, আমাদের এখানে মাইনরিটি, মণিপুরি, সংখ্যালঘু, ওবিসি সব আমাদের এখানে আছে। পোলিওমুক্ত ভারত গড়ে তোলার উদ্দেশ্যে রবিবার অর্থাৎ 21 ডিসেম্বর গোটা দেশের পাশাপাশি রাজ্যেও পালিত হলো পালস পোলিও টিকাদান কর্মসূচি। এদিন রাজধানীর মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে সূচনা হয় এই কর্মসূচির। 0 থেকে 5 বছর বয়সের মোট 3,40,000 শিশুকে পালস পোলিও টিকা দেবার লক্ষ্যমাত্রা ধার্য করেছে রাজ্য সরকার। কর্মসূচিকে সফল করার জন্য গোটা রাজ্যে মোট 3400 অস্থায়ী টিকাদান কেন্দ্রে নির্মাণ করা হয়, যেখানে নিযুক্ত ছিলেন 1300 স্বাস্থ্যকর্মী, ছিলেন 680 জন সুপারভাইজার। রবিবার কোনো কারণে কোনো শিশুকে পালস পোলিওর টিকা দেওয়া সম্ভব না হলে সোমবার সংশ্লিষ্ট শিশুর বাড়িতে গিয়ে পালস পোলিওর এই ডোজ দিয়ে আসবেন স্বাস্থ্যকর্মীরা। পালস পোলিও মুহিম শুরু হয়েছে আমাদের রাজ্যে। স্কুলে আমরা উদ্বোধনী অনুষ্ঠান করছি। রাজ্যে প্রায় 3.5 লাখ বাচ্চাদের পোলিও ড্রপ দেওয়া হবে। যে তথ্য আমাকে আমাদের মিশন ডাইরেক্টর দিয়েছেন, প্রায় 3000 থেকে বেশি ক্যাম্প আমরা আজকে সবাই রাজ্যের মধ্যে আয়োজন করছি। 4000 থেকে বেশি কর্মীরা এখানে কাজ করছেন, আর এর জন্য প্রায় 4.5 লাখ পালস পোলিও উপলব্ধ করা হয়েছে। আমাদের রাজ্যে আর আমাদের দেশে পালস পোলিওর এলিমিনেশন যে অভিযান গত 3 দশক যাবৎ অত্যন্ত সাকসেসফুল আমরা মনে করি। পোলিও একটা লাইফ থ্রেটানিং ভাইরাস, এটা আমাদের নার্ভাস সিস্টেম, আমাদের শরীরকে ড্যামেজ করতে পারে। পালস পোলিও যদি হয় তো আমরা প্যারালাইজ হতে পারি। এই জন্য আমাদের দেশে ও রাজ্যে কোনো পালস পোলিও কেস না হয়, এই জন্য আমরা প্রত্যেক বছর আমরা মুহিম করি। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু বাঙালিদের উপর আক্রমণ, ভারতীয় দূতাবাসে হামলা এবং 7 সিস্টার্স দখলের উস্কানিমূলক মন্তব্যকে কেন্দ্র করে কেন্দ্রের নীরবতা নিয়ে প্রশ্ন তুলে তীব্র প্রতিবাদ জানিয়েছে তীব্রামথা। উত্তর পূর্ব ভারতে নিরাপত্তা ও জনজাতি অধিকার রক্ষার দাবিও জানিয়েছে
মথা প্রদান প্রদ্যুৎ কিশোর দেববর্মন। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু বাঙালিদের উপর ধারাবাহিক আক্রমণ, ভারতীয় দূতাবাসে হামলা এবং সেভেন সিস্টার্স দখলের মতো উস্কানিমূলক মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন তিপ্রামথার প্রধান প্রদ্যুৎ কিশোর দেববর্মন। এই প্রেক্ষাপটে তিপ্রামথার তীব্র প্রতিবাদ উত্তর পূর্ব ভারতের নিরাপত্তা এবং জনজাতি অধিকারের প্রশ্নকে আবারও নিয়ে এসেছে আলোচনার কেন্দ্রে। বাংলাদেশের ঘটনাগুলি বিচ্ছিন্ন কোনো সাম্প্রদায়িক সহিংসতা নয়, বরং এটি সুপরিকল্পিত রাজনৈতিক ও আদর্শিক আক্রমণের ইঙ্গিত বহন করছে। বিশেষত সংখ্যালঘু হিন্দু বাঙালিদের লক্ষ্য করে সহিংসতা এবং ভারতীয় কূটনৈতিক প্রতিষ্ঠানে হামলার ঘটনা দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠছে কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে। এত গুরুতর ঘটনার পরেও সরকারের নীরবতা आश्चर्यजनक बोले जानिয়েছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। माइनॉरिटीज़ को स्पेशली जो हमारे इंडिजिनस लोग हैं, जो हिंदू बंगालीज हैं, बेरहमी से इनको मारा जा रहा है, इनको टारगेट किया जा रहा है। उनके बांग्लादेश के प्रोमिनेंट लीडर्स एम्बेसीज के सामने जाकर इंडियन एम्बेसी को बंद करने की कोशिश कर रहे हैं। हमारे एम्बेसीज के ऊपर अटैक हो रहा है। नॉर्थ ईस्ट को तोड़ने के लिए they have made a statement that we will occupy northeast, seven sisters। और मुझे आश्चर्य लगता है कि हमारे कोई लोग हैं जो बोल रहे हैं कि शेख हसीना को आप वापस बांग्लादेश के हवाले कर दीजिए। मुझे आश्चर्य है कि जो लोग देशभक्ति का नारा गाते हैं वो चुप है, और तिप्रामथा एक आंचलिक पार्टी जिसको हमेशा गुंडा बोला जाता है बाय मेनी लीडर्स, यही पार्टी जिसको बहुत लोग गुंडा बोलते हैं, वही हमारे माइनॉरिटीज़, हिंदू माइनॉरिटीज़, बुद्धिस्ट माइनॉरिटीज़, क्रिश्चियन माइनॉरिटीज़ के बारे में बांग्लादेश में बात करें। मुझे आश्चर्य है कि IPL में बांग्लादेश का क्रिकेटर को 9 करोड़ 20 लाख, बांग्लादेश का नागरिक को 9 करोड़ 20 लाख का कॉन्ट्रैक्ट मिलता है, और हमारे हिंदुस्तान में, हमारे नॉर्थ ईस्ट में इतने टैलेंटेड क्रिकेटर्स हैं, लाइक अपना मणिशंकर मोरा सिंह और भी हैं, उनको एक मौका भी नहीं मिलता है अपना राज्य का नाम को रोशन करने के लिए। अगर कोई कहेगा कि स्पोर्ट्स और पॉलिटिक्स को मिक्स मत करो। তিপ্রামথা প্রধানের বক্তব্যে আরেকটি গুরুত্বপূর্ণ দিক উঠে এসেছে ক্রীড়া ও সংস্কৃতির ক্ষেত্রে বৈষম্যের প্রসঙ্গ। একদিকে বাংলাদেশের ক্রিকেটাররা IPL এর মতো বৃহৎ আন্তর্জাতিক মঞ্চে সুযোগ পাচ্ছেন, অন্যদিকে অবহেলার শিকার ত্রিপুরার জনজাতির প্রতিভা। জনজাতিদের ভাষা, সংস্কৃতি ও সাংবিধানিক অধিকারের দাবি পূরণের ক্ষেত্রে কেন্দ্রীয় পদক্ষেপ দাবি করেছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। यहाँ में तो बांग्लादेश के लीडर्स हिंदुस्तान को तोड़ने की ओपनली बात कर रहे हैं। पाकिस्तान तो चुपचाप करता था, ये तो ओपनली कर रहे हैं। तभी भी हम बांग्लादेश के क्रिकेटर्स को जगह दे रहे हैं, सम्मान दे रहे हैं, और हिंदुस्तान में अपने माइनॉरिटीज़ को हम लोग बोलते हैं देशद्रोही। तो ये डबल टॉक नहीं चलेगा। मैं चाहता हूँ कि एज वी अप्रोच 2026 हमारा जो रास्ता होना चाहिए कि नॉर्थ ईस्ट स्टेट्स को, वहाँ के इंडिजिनस लोगों को, वहाँ के लोगों को ओवरऑल को प्रोटेक्ट करने के लिए हिंदुस्तान को एक कड़ा स्टांस लेना चाहिए अगेंस्ट बांग्लादेश। सेकंड, हमारा भाषा, हमारा संवैधानिक अधिकार को भी गवर्नमेंट ऑफ इंडिया को देखना चाहिए, क्योंकि बांग्लादेश के लीडर्स ने कहा है कि वो उग्रपंथी को, जो हिंदुस्तान के खिलाफ है, उनको पनाह देने के लिए तैयार है, हिंदुस्तान में डिस्टर्बेंस क्रिएट करने के लिए। जब हमारे लोगों को अपने भाषा में हमारा भूमि का रक्षा, हमारा कॉन्स्टिट्यूशनल राइट्स नहीं दिया जाता है, तो हम डायरेक्टली ISI बांग्लादेश, जो आजकल ब्रैकेट में मैं बांग्लादेश को मिनी पाकिस्तान बोलूँगा, ये लोगों के हाथ में हम अपना यूथ को, गुमराह यूथ को जो फ्रस्ट्रेटेड है, उनको मौका दे रहे हैं उनके पास जाने के लिए। বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী এবং তিপ্রামথার প্রতিবাদ উত্তর পূর্ব ভারতের রাজনৈতিক বাস্তবতায় যোগ করেছে এক নতুন মাত্রা। কেন্দ্রীয় সরকার এই উদ্যোগকে কতটা গুরুত্ব দিয়ে দেখছে এবং জনজাতি অধিকার ও আঞ্চলিক নিরাপত্তার প্রশ্নে কি ধরনের বাস্তব পদক্ষেপ গ্রহণ করে তা নিয়ে চলছে জোর জল্পনা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। মনরেগার নাম পরিবর্তন করে VVG রামজি করার মধ্য দিয়ে মহাত্মা গান্ধীকে আবারও একবার হত্যা করল নাথুরাম গডসের পূজারীরা। রবিবার VVG রামজি আইনের প্রতিবাদ করে বিক্ষোভ প্রদর্শন করতে গিয়ে
এরকমটাই অভিযোগ করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন পোস্ট অফিস চৌমুহনীর কংগ্রেস ভবন প্রাঙ্গণে কুশপুতুল দাহ করে বিক্ষোভ প্রদর্শন করেন প্রদেশ কংগ্রেস। নতুন এই আইনের মধ্য দিয়ে একদিকে যেমন কেড়ে নেওয়া হয়েছে রেগা কর্মীদের কাজের দাবি করার অধিকার, তেমনি এই প্রকল্পে কেন্দ্রীয় অর্থ বরাদ্দ 90% থেকে কমিয়ে 60% করার মধ্য দিয়ে অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হয়েছে রেগার ভবিষ্যৎকে বলেও অভিযোগ করেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। The pujaris of Nathuram Godse have again killed Mahatma Gandhi by repealing the MG-Nrega Act and bringing in a fresh act in the name of V.B. Jiramji. On 30th of January 1948 in Delhi, these RSS Vichardhara people killed Mahatma Gandhi, and in this parliament session, by repealing Mahatma Gandhi National Rural Employment Guarantee Act, they have again killed Mahatma Gandhi in Delhi. We are not at all perturbed by the renaming of this act, because Gandhiji lives in the heart of the common people. They can never ever evade Gandhiji from our hearts. But we are concerned because by this act, bringing a new legislation, they have snatched the right of the MG-Nrega workers. The demand that is to be made by the workers कि हमको काम चाहिए, that has been snatched away by these RSS Vichardhara people, the BJP. For an eyewash, they have started saying हमने 125 दिन 100 से 125 दिन का काम किया. Can I not ask them humbly, why have you decrease the allocation of the central government fund to the tune of 60%? Most of the states have to bear the extra burden of 40% of the money of the MG-Nrega, which earlier in the MG-Nrega Act, it was 90% by the central government, 10% by the state government. Obviously, it is an additional burden upon the states. Now, कटौती कहाँ पे होगा? कटौती number of days पे होगा. कांग्रेस का मांग क्या था? 200 दिन का काम और मिनिमम वेजेस 500 रुपये बढ़ाने के लिए, लेकिन वो लोग तो आइन को ही खत्म कर दिया। রাজ্যের 50% মানুষ জড়িত রয়েছেন গ্রামীণ ব্যাংকের সঙ্গে। এক্ষেত্রে আরো আধুনিক করতে হবে পরিষেবার মান। রবিবার ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এরকমটাই জানালেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। ত্রিপুরা গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান আয়োজিত হয় রবিবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের 50% মানুষ গ্রামীণ ব্যাংকের সঙ্গে যুক্ত বলে জানিয়েছেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এক্ষেত্রে পরিষেবার মান আরো আধুনিক হওয়ার উপর গুরুত্ব আরোপ করেছেন অর্থমন্ত্রী। টোটাল অ্যাকাউন্ট above 20 lakhs, direct particular single person account holder, there is minimum 20 lakhs. But এটার সঙ্গে যুক্ত above 35 lakhs, যে একটা লোক একটা পরিবার ব্যক্তি একাধিক ব্যাংকে অ্যাকাউন্ট করে, তো আউট অফ 40 lakhs 20 লাখ above যেখানে অ্যাকাউন্ট হোল্ডার আছে গভর্নমেন্ট, তো সেখানে বুঝতে হবে যে রাজ্যের 50% বেশি মানুষ সরাসরি গ্রামীণ ব্যাংকের সঙ্গে যুক্ত। তো এখানে স্বাভাবিকভাবে আজকে যে বেনিফিশিয়ারি স্কিমগুলো আছে আমাদের এবং রাজ্য সরকার এবং আমাদের কেন্দ্রীয় সরকার, এই সমস্ত স্কিমগুলোর মধ্যে অবশ্যই বলেছেন চেয়ারম্যান স্যার যে প্রধানমন্ত্রী জনধন যোজনা এবং ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, যেটা থেকে এখন প্রত্যেকটি সরকারি বেনিফিটে যাতে থাকুক সেটা ডাইরেক্টলি তাদের ট্রান্সফার করে ডিবিটির মাধ্যমে। কিষাণ ক্রেডিট কার্ড একটা বেস্ট ইম্পর্টেন্ট যে সাবজেক্ট,
যেখানে দেশের কৃষি ব্যবস্থাকে শক্তিশালী করার যে পরিকল্পনা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নেওয়া হয়েছে, আমাদের রাজ্য সেভাবে কৃষকদের কাছে আমরা সমস্ত রকম সুযোগ দিয়ে পৌঁছাবার ব্যবস্থা করেছি এবং থ্রো ব্যাংকিং। রাজ্যের অর্থনীতির পাশাপাশি গ্রামীণ অর্থনীতির সঙ্গে জড়িয়ে রয়েছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক। 2018 সালে যেখানে স্বসহায়ক গোষ্ঠীর সংখ্যা ছিল মাত্র 4,000-এর মতো, বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে 50,000-এর উপর। প্রায় 5 লক্ষ মহিলা এই ক্ষেত্রে সরাসরি সম্পর্কযুক্ত গ্রামীণ ব্যাংকের সঙ্গে বলে এদিন জানিয়েছেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। আমরা যখন সরকারে আসি 2018-এ, তখন এসএসজি গ্রুপের সংখ্যা ছিল 4,150। 4,150 number into each group, 10, that is 41,550 of public sector যুক্ত ছিল। Now we have this 56,000 SHG group level, 5 lakhs above, যেখানে মহিলারা জড়িত আছে। প্রতি গ্রামে গেলে খুব কম খুঁজে পাওয়া যাবে। 9,90,000 ফ্যামিলি হোল্ডার্স আমাদের স্টেটে, তার মধ্যে যদি 5 লাখ অ্যাবাভ মহিলা যদি যুক্ত থাকে, তাহলে 50% অ্যাবাভ সেখানে পরিবার সরাসরি এসএসজি গ্রুপের সঙ্গে যুক্ত আছে। তো এটা হিসাব করে বোঝা যাবে যে রোজগারের মধ্যে আনার জন্য প্রধানমন্ত্রী যে যোজনা, এই স্বনির্ভর, তো এই শোভাতে কিন্তু আমাদের রাজ্যে অনেক দূর অনেক গেছে। আমাদের পার ক্যাপিটা অ্যাবাভ 2 লাখ, পার ক্যাপিটা অ্যাবাভ 2 লাখ। আমরা সারা দেশের মধ্যে আমরা সেকেন্ড আমরা পজিশনে আছি এই পার ক্যাপিটা। তো এই সমস্ত কিছু মিলে যদি যাই আমাদের করি, তার সঙ্গে অবশ্যই প্রধানমন্ত্রীর দেওয়া ডাইরেকশন এবং রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর প্রচেষ্টা এবং সেই সঙ্গে অবশ্যই ব্যাংকার্সদের ভূমিকা সেখানে অত্যধিক গুরুত্বপূর্ণ, হলে আমরা এখানে পৌঁছাতে পারি। রাজ্য জুড়ে বর্তমানে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের 150-টিরও বেশি শাখা এবং এক্সটেনশন কাউন্টার রয়েছে, যা আরও বৃদ্ধির উপর এদিন গুরুত্ব আরোপ করেছেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। উল্লেখ করা যেতে পারে 1976 সালের 21শে ডিসেম্বর একটি গ্রামীণ ও আঞ্চলিক ব্যাংক এবং বর্তমান বিলুপ্ত ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়ার একটি সহায়ক সংস্থা হিসেবে আত্মপ্রকাশ করেছিল ত্রিপুরা গ্রামীণ ব্যাংক। গ্রামীণ ও পাহাড়ি জনসাধারণের জন্য ব্যাংকিং পরিষেবা সহজলভ্য করতে এবং গ্রামীণ ঋণ হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক। 1998 সাল নাগাদ তীব্র লিকুইডিটি সংকটে মুখে পড়েছিল ত্রিপুরা গ্রামীণ ব্যাংক, কিন্তু পরবর্তীকালে সফল ব্যাংক ব্যবস্থাপনার বিচক্ষণ পদক্ষেপের মাধ্যমে সংকট কাটিয়ে উঠতে সক্ষম হয় ত্রিপুরা গ্রামীণ ব্যাংক। বর্তমানে রাজ্যের একটি স্বয়ংসম্পূর্ণ এবং লাভজনক ব্যাংক এবং পূর্ববর্তী ইউবিআই এর সাথে একীভূত হওয়ার পর এখন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সহায়ক প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক। গত 31শে মার্চ 2025 তারিখে সমাপ্ত আর্থিক বছরের সর্বশেষ পরিসংখ্যান অনুসারে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের মোট ব্যবসা বা টার্নওভার হল 14,085.14 কোটি টাকা, যা আগের অর্থ বছরের তুলনায় 13.60% বেশি। এই ক্ষেত্রে ব্যাংকের আমানত বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে 10,066 কোটি টাকা এবং নিট মুনাফা বৃদ্ধি পেয়েছে 104.91 কোটি টাকা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ এবং অন্যান্য আপডেট দেখার জন্য চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়। নমস্কার।